হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা শোনাবো। তাহলে চলো শুরু করা যাক। কী ঘটেছিল আমার জীবনে? কী ছিল সেই কালো অধ্যায়? তো প্রিয় বন্ধুরা, আমার বিয়ে হয় খুবই বড়লোক এক বাড়িতে। তো আমার হাসব্যান্ড আমার শ্বশুরবাড়িতে অনেকেই থাকে, সবাই আছে। যেমন আমার ২ টা ননদ আছে, আমার শাশুড়ি মা আছে, তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই আছে, আমার চাচা, শ্বশুর, জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি। তারপরে আমার ভাসুর আছে, দেবর আছে, সব কিছু মিলিয়ে অনেক বড় একটা ফ্যামিলি। তাও জয়েন্ট ফ্যামিলি, একই পাতিলে বা একই হাঁড়িতে রান্নাবান্না হয়, একই সাথে খাওয়া দাওয়া হয়। তো প্রথম যখন আমাকে বিয়ে করে নিয়ে আসলো বাড়িতে, ওদের বাড়ি এত বড়, রান্নাঘরে ঢুকলে তো কী রাত কী দিন, একবেলা রান্না করতেই যেন সারা দিনটা শেষ হয়ে যায়। এত বড় ফ্যামিলির রান্না একবেলা করতে গেলেই খবর হয়ে যায়। সে যাই হোক, রান্নাঘরে অনেক কাজের লোক আছে, রান্নাবাড়া করা হয়। তো ওরা কেউ হচ্ছে যে কাটাকাটি করছে, কেউ বাটাবাটি করছে, একেকজন এক একটা করছে, কাজেই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আসলাম বউ হয়ে বাড়িতে। আসার পরের দিন, যেদিন আসলাম ওইদিন তো আর কিছু বোঝা যায় না, নতুন বউ আমি। তো আমার স্বামী ওই দিন রাতে হচ্ছে সারা রাত আসে নাই। আমি নতুন বউ অবস্থায় সারা রাত বেডের উপরে বসে থাকলাম। থাকার পরে হচ্ছে যে নিজেই উঠে নিজের কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করলাম। একটু নর্মাল ড্রেস পরলাম, কারণ খুব ভারী ভারী গহনা ছিল, অনেক ভারী ড্রেস ছিল। তোমরা তো সবাই জেনে থাকবে যে বিয়ের ড্রেস কীরকম হতে পারে। তো এভাবেই সারাটা রাত একা একাই কেটে গেল। কেউ আসলোও না ওই ঘরের মধ্যে, কারণ কেউ জানতোই না ওই ঘরে শুধু বউ একা আছে, তার বরটা নেই। তো পরের দিন সকাল হয়ে গেল, সকাল 7:30 বাজে। আমি ঘরটা গুছিয়ে নিলাম, ভিতরে ঘরটর পরিষ্কার করে একা একাই বসে থাকলাম সোফার উপরে, যে বাড়ি থেকে কেউ আসে কিনা, কেউ ডাক দেয় কিনা। নতুন মানুষ, যার হাত ধরে এ বাড়িতে আসলাম, সেই প্রথম রাতে গায়েব। নাই, অন্যদিকে কেউই আসছে না, শাশুড়ি ননদ কেউই না, জাল কেউ আসছে না। সে যাই হোক, তো বসে থাকলাম কিছুক্ষণ। তখন 8:15 বাজে। তখন দরজা নক করছিল। দরজা এমনিতে ভিতর থেকে লক করা ছিল না, বাইরে থেকে নক দিচ্ছিল। আমি উঠে খুলে দিলাম। তখন দেখলো যে ঘরের মধ্যে বর নেই। এসেছিল আমার ছোট ননদ। ও বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, সেটা তো আমি বলতে পারবো না, কারণ এই কথা বলার সাথে সাথে আমাকে বলতেছে, কেন? আমি বললাম, তোমার ভাইয়া তো রাতে ছিলই না, আমি তো একা একাই ঘরে। বলতেছে, সরি ভাবি, আমরা বিষয়টা জানতাম না। যাই হোক, আমাকে ধরে নিয়ে গেল, যে আমরা খাবার টেবিলে সবাই বসছে, কত মানুষ, শুধুমাত্র আমার হাজব্যান্ড নাই। তো যাক, আমি নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছে আমার। তো খাবার খেলাম, খেয়ে আমার ননাস আবার আমাকে নিয়ে আসলো ঘরের মধ্যে। আমি আবার ঘরের মধ্যে বসে পড়লাম। বসে বসে ভাবতেছি, লোকটা গেল কোথায়? এরা তো এদিকে সবাই ফোন দিচ্ছে, আমার হাজব্যান্ডের কাছে আসতেছে না, আসতেছে না। পরে উনি আস্তে 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 দুপুর 2:30 করে ফেললো। 2:30 সময় আসলো, একদম মাতাল অবস্থায়। তো ওইভাবে দেখতেছি পড়ে যাচ্ছে দরজা থেকে। তো ধরবো কি ধরবো না আসলে। পরে ওর বোন দৌড়ে গেল, যে বলতেছে, ভাইয়া তুমি নেশা করে এসেছো? তো বলছে, আমার ইচ্ছে, আমি যেমন চাই তাই করবো, ঠিক এভাবে বলতেছে। বলার পর সে সুন্দর এসে জুতা টুতা পরা অবস্থায় ও জায়গায় পড়ে গেল। তো আমি আর আমার ননাস টেনে উঠালাম, বিছানার উপরে উঠিয়ে জুতাগুলো খুলে দিলাম। গায়ের শার্টটা অনেক ঘামা ছিল, খুলে দিলাম। ভিতরে স্যান্ডো গেঞ্জি আছে। তো খুলে দিয়ে আমি মানে ফ্যানটা ছেড়ে দিয়ে চুপচাপ করে বসে থাকলাম। বসে থাকার পর আমার ননাস বলতেছে, আসলে ভাবি, মনে হয় যে ভাইয়াকে কেউ মানে বিয়ে উপলক্ষে জোর করে নিয়ে যেয়ে হয়তো এগুলো করেছে, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ হতে পারে, কিন্তু মন কিছুতেই সায় দিচ্ছিল না, এটা কি করে হতে পারে। তো যাই হোক, সেদিন গেল। পরে তার ঘুম ভাঙতে ভাঙতে রাত 10:30। তো খাবার টেবিলে সবাই বসে আছে, সে আসতেছে না। সে 11:15 খাবার টেবিলে আসছে। চুপচাপ করে থাকলাম, আমাকে বারবার সবাই ডাকতে আসতেছে।
তো একটা পর্যায়ে বললাম, আসলে উনি না গেলে আমি কি করে যেতে পারি খাবার টেবিলে? পরে বলতেছে, উনি চলে আসবে, তুমি চলে আসো। আমাকে আমার ননাস নিয়ে আসলো। পরে জানি না আমার ননাস ওনাকে কি বলেছে না বলেছে। পরে কিছুক্ষণ পরপরই দেখলাম উনিও চলে আসলো খাবার টেবিলে। খাওয়া-দাওয়া শেষ হলো। তো দেখলাম আমার শ্বশুরকে আমার হাসব্যান্ডের দিকে শুধু এভাবে তাকালো, চোখ ২ টা একটু দেখালো। তারপরে সে রাতে ঘরে আসলো। তখন মোটামুটি ১৫:৩০ বাজে। তো আসার পরে বলতেছে, সরি, আসলে তোমাকে এভাবে রেখে যাওয়া ঠিক হয়নি, কিন্তু প্লিজ তুমি কিছু মনে করো না, আমি একটু আসছি, হ্যাঁ, বাইরে যাবো আর আসবো, এটা জানি বাড়ির কেউ না জানতে পারে। আমি বললাম, হ্যাঁ অবশ্যই। এটা বলার পর উনি চলে গেল। চলে যাওয়ার পর আগের দিনও ঘুমাইনি, অনেক টেনশনে ছিলাম। তো আমার চোখটা লেগে এসেছে। চোখ খুলে দেখি রাত ৩:৩০ বাজে, সে এখনও আসেনি। তো ৩:৩০টার সময় উঠে আর ঘুমাই না। সে ঢুকলো ৪টার সময়। ৪টার সময় ঢুকছে তার বন্ধুকে নিয়ে। ওনার সাথে ওনার বন্ধুকে দেখে আমি তো অবাক, কী ব্যাপার? কি মোটামুটি একটু মনে মনে ভয় ভয় লাগছে, আমার বুকের মধ্যে কীরকম কাঁপুনি হচ্ছে। তো একটু পরেই দেখলাম যে পিছন থেকে বড় এক বোতল বের করলো। বোতলের মধ্যে ছিল মদ। তো এটা দেখে আরও হতাশ হয়ে গেলাম। তারপরে ওরা জোর করে আমাকে বলতেছে, নাও খাও। পরে আমাকে জোর জবরদস্তি করে মদ খাওয়ালো। যখন আমি চিৎকার বাকার করতে যাচ্ছিলাম তখন মুখটা চিপে ধরে বলতেছে, খবরদার একটা চিৎকারও করবে না, নাহলে এখানেই তোমার কিচ্ছা খালাস। তো এই কথা বলার পরে আমি আর ভয়ে কোনো কথাবার্তাই বলি নাই। পরে সে আমাকে মদ খাওয়াই দিল। কিছুতেই গিলতে পারছিলাম না। যত ভিতরে যাচ্ছিল মনে হচ্ছে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, এরকম ফিলিং হচ্ছিল আমার। তার কিছুক্ষণ পরে আমিও মোটামুটি সেন্স একদম হারাই নাই, আবার যে পরিপূর্ণভাবে আছে এমনটাও না। পরে ওর বন্ধুকে বলতেছে, যা বন্ধু, তুই তোর মতো করে ভোগ করে নে। এই কথা বলতেই ওর বন্ধু জোর করে আমার সমস্ত কাপড় চোপড় টেনে টেনে খুলতে লাগলো। আমার যেখানে সেখানে যেভাবে সেভাবে চুমাতে থাকলো। আমিও নেশাগ্রস্ত অবস্থায়, নিজের সেন্স নাই, আমিও খুব সায় দিতে থাকলাম সব কিছুতে। একদম চুপচাপ করে থাকলাম। ওর যা মন চায় ও তাই করছিল। একদম হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে, মনে হচ্ছে ক্ষুধার্ত হায়না, কত বৎসর যাবত না খেয়ে রয়েছে। আমার কচি কচি ডাবগুলো একটা খাচ্ছিল, অন্য হাতে আরেকটা এমনভাবে চাপছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও ডাবের পানি চুষে চুষে সমস্ত পানি খাইয়ে নিল। তারপরে চলে গেল পুকুরের ভিতরে। পুকুরে যেয়ে পুরো মুখটা ঢুকে দিয়ে পুকুরের সমস্ত পানিগুলো বের করে মাঠে ছেড়ে দিচ্ছিল। গড়গড়াইয়া যেন মাঠ দিয়ে পানি পড়ছিল। অমনি হচ্ছে ওর পাইপটা পুকুরে সেট করে দেয়, দিয়ে পরিপূর্ণভাবে পানির পাইপ স্টার্ট করে দেয়। আমি আরও পাগল হয়ে যেয়ে সায় দিতে থাকি। এরকম করতে করতে বেজে গেল ভোর 6:30। তখন আর আমার শরীর চলছে না, আমি একদম কেমন হয়ে গেছে শরীর, চুপচাপ করে ওখানে এই মাথাটা কাত করে দিয়ে শুয়ে পড়লাম। চোখ খুলতে খুলতে 10:30 বাজে। এর মধ্যে ঘরে অনেকেই আসছে গেছে, বিশেষ করে আমার ছোট ননদ, ওই তো আসতেছে যাচ্ছে। এর মধ্যে ওর বন্ধুকে ও বাড়ি থেকে বের করে দিয়েছে, ও শুয়েছিল। যাক, আমি ঘুম থেকে ওঠার পরে রাতে সব কিছুই আমার মনে ছিল। তারপরে আমি আমার স্বামীকে বললাম, তুমি আমার স্বামী, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার সাথে এটা কী করে করতে পারো, কী করে করতে পারো বলো। পরে জানতে পারলাম এটা নিয়ে অনেক হাঙ্গামা হয়েছে, আমি আমার বাড়িতে জানাইছি, হাঙ্গামা হয়েছে, বহুত কিছু হয়েছে, কেস মামলা। তারপরে জানা গেল সে নাকি জুয়া খেলছিল। জুয়ার মাঠে তার থেকে টাকা নিয়েছিল, টাকা না দিতে পারে বলেছে, আমার বউ এক রাতের জন্য তোর। এই জন্য ওই লোকটাকে মানে আমাকে দিয়ে দিয়েছিল, যাতে আমার দেহটাকেও ভোগ করে ওর টাকাগুলো মাফ করে দেয়। এই ধরনের আর কি একটা চুক্তিপত্র করেছিল। যাই হোক, এরকম স্বামীর সাথে তোমরা যে যাই বলো না কেন, আর যাই হোক সংসার তো করা যায় না, তাকে তো লাইফ পার্টনার হিসেবে 1 সেকেন্ডের জন্য জীবনে রাখা যায় না। পরে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আর এই অপকর্মের জন্যে তার বিশাল বড় একটা সাজা হয়ে গেছে। তো এখন আর বিয়ে শাদী করবো না জীবনে ভাবছি।
আমি এখন একটা চাকরি করি, একা একাই থাকি। বাবা মা প্রায় আসে যায়, কারণ আমি এখন শহরে চলে আসছি। এখানে খুব সুন্দর একটা চাকরি করি, আমার ভালোভাবে চলে যায় দিন। আমি ভাবছি জীবনে আর কোনো ছেলেকে বিয়েই করব না। এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, তোমরা একবার বলো তো আমার স্বামী কি আমার সঙ্গে এটা ঠিক করেছে? তো আমার সাথে যা হয়েছে হয়েছে, তোমাদের কারোর সাথে জানি না হয়। এই বিষয়গুলোতে অ্যালার্ট থেকো। তো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।